এগুলো আমাদেরকে বুঝতে হবে, কোথায় স্লোগান দেবো, কোথায় স্লোগান দেবো না, কোথায় তালি দেবো, কোথায় তালি দেবো না, এগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে, তাই না? আজকে ওনার আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতা, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, ঢাকার মেয়র ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, সবচেয়ে বড় কথা তিনি আপাদমস্তক একজন রাজনীতিক ছিলেন। তার সমস্ত কাজ, তার রাজনীতি, তার চলাফেরা, বসা, সবকিছুই তার ছিল রাজনীতির সঙ্গে জড়িত। সেই মানুষটিকে যখন আমরা আজকে স্মরণ করব, তখন আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব। আজকের এই সভায় আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি সভাপতিত্ব করছেন, আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আরেকজন অত্যন্ত শ্রদ্ধেয় নেতা, বরিষ্ঠ নেতা, ঢাকার মেয়র, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, আমাদের জাতীয় স্থায়ী কমিটির সদস্য যারা মির্জা আব্বাস আছেন, আমাদের ঢাকার আরেকজন বরিষ্ঠ নেতা, যে দীর্ঘকাল ধরে ঢাকার রাজনীতিতে সরাসরি সম্পৃক্ত। তিনি এই ফ্যাসিবাদী আন্দোলনের বিরুদ্ধে তার ভূমিকা অত্যন্ত বলিষ্ঠ ছিল। এবং ঢাকার ডেপুটি মেয়র, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উপদেষ্টা মন্ডলী তার সদস্য, আমাদের যারা আব্দুল সালাম সাহেব, আমাদের মঞ্চে উপস্থিত আছেন, আমাদের এটা মাঝে মাঝে বয়স হয়ে যাচ্ছে তো নামটা ভুলে যাচ্ছি, আমাদের খোকা ভাই সন্তান এবং আপনাদের খুব প্রিয় এবং তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় এই ক্রেইজ, তাই না? ইশরাক, ইঞ্জিনিয়ার ইশরাক, সেই ইশরাক সাহেব আছেন, আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমার ঢাকা মহানগরের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। খোকা ভাই একটা লিজেন্ডে পরিণত হয়েছিলেন। সত্যি কথা বলতে কি, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার যে ভূমিকা, তারও পূর্বে 1971 সালের স্বাধীনতা যুদ্ধে তার যে ভূমিকা, সেই ভূমিকা তাকে একেবারে জনগণের কাছের মানুষ করে গড়ে তুলেছিল। এটা অনেকে বলেন না এখন যে শেখ হাসিনা কিন্তু এই খোকা ভাইয়ের কাছেই পরাজিত হয়েছেন, ঠিক না? তো কখনই পরাজয় হয় যখন আপনার মানুষ এই মানুষটিকে একেবারে যে কাছের মানুষ হিসেবে বেছে নেয়। আমি খোকা ভাইয়ের যে রাজনৈতিক প্রজ্ঞা, সেই সম্পর্কে দু একটি কথা বলতে চাই। তাকে আমি কখনো উত্তেজিত হতে দেখিনি। তাকে আমি সবসময় দেখেছি যে অত্যন্ত চিন্তা ভাবনা করে রাজনৈতিক সিদ্ধান্তগুলো নিতেন এবং কর্মী বান্ধব নেতা বলতে যেটা বোঝায়, সে কর্মী বান্ধব নেতা ছিলেন। কর্মীদের সুখে দুঃখে সবসময় পাশে গিয়ে দাঁড়াতেন। আপনার ঢাকার মানুষ খুব ভাগ্যবান, এখানে আপনাদের দুজন নেতাকে আপনারা পেয়েছেন যারা কর্মীদের খুব খবর নেন, খোঁজ খবর নেন। আমি যখন জেলে ছিলাম, জেলে তো আগের বার আমি আর আপনাদের একসাথে ছিলাম, তো ওই সময় আমাদের সাধারণ কর্মীরা খুব কষ্ট করছিল এবং সব তো ধরে ধরে নিয়ে এসে ঢুকিয়ে দিয়েছে, কারোর সঙ্গে দেখা করতে দেয় না, আত্মীয় স্বজন না, এমনকি লুঙ্গিটা পর্যন্ত কাউকে আনতে দেয় না। সেই সময় আব্বাস ভাই নেতা কর্মীদেরকে যেভাবে সাহায্য করেছেন সেটা আমি দেখেছি। একইভাবে আমি খোকা ভাইকে দেখেছি অতীতে, যে আমাদের যে কোনো নেতা বা কর্মী যখন অসুস্থ হয়েছেন, এমনকি যার খুব বেশি রকমের
ব্যয়বহুল চিকিৎসা দরকার, বিদেশে পাঠাতে হবে, সেখানেও কিন্তু খোকা ভাই এবং আব্বাস ভাই তাদেরকে সহযোগিতা করে। উনিও ছিলেন প্রতিদিন সন্ধ্যার সময় উনি ওনার গাড়ি নিয়ে আমার হোটেলে আসতেন, আমরা একসাথে সবাই বেরোতাম, বেরিয়ে কোথাও গিয়ে একটু গল্প টল্প করে খাওয়া দাওয়া করতাম, তারপর আবার ফিরে যেতাম। শেষবার যখন আমি যাই, আমার এখনো মনে আছে তিনি তখন খুব শুকিয়ে গেছেন, হাসপাতালে তখন যাননি। আমাকে তিনি বললেন, আমাকে ভাই করে বলতেন, আমি তার চেয়ে বয়সে বড়, বললেন যে ভাই আর মনে হয় না দেশে জীবিত অবস্থায় ফিরতে পারবো। এই ছেলেরা পিছন দিকে কথা বলো না প্লিজ। আর মনে হয় না জীবিত অবস্থায় ফিরতে পারবো। আপনার কাছে একটাই অনুরোধ, আপনি সব সময় ম্যাডামের আর তারেক রহমানের পাশে থাকবেন। আমি এটা বলিনি কোনোদিন। আমরা এখনো খোকা ভাইকে মনে করি, বারবার তার অভাব বোধ করি। মনে হয় যখন একটু সংকট দেখা দেয়, ক্রাইসিস দেখা দেয়, দলে হোক রাজনীতিতে হোক, যে খোকা ভাই থাকতেন একটু কথা বলতে পারতাম। আর একটা অভাবনীয় গুণ তার ছিল, সেই গুণটি হচ্ছে শুধু বিএনপি নয়, সব রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে তার একটা বন্ধুত্বের ভাব ছিল। এমন কোন অন্য দলের নেতা নেই যিনি অসুস্থ ছিলেন অথবা একটু আর্থিক অসুবিধা হতো, খোকা ভাই সেখানে গিয়ে তার সঙ্গে পাশে দাঁড়াননি, এরকম ঘটনা নেই। এবং একজন মুক্তিযোদ্ধা, তিনি দেখুন ঢাকা মহানগরের নামগুলো, সড়কের নামগুলো, রাস্তার নামগুলো সব বিশিষ্ট মুক্তিযোদ্ধাদের নামে করে দিয়েছেন। এই জিনিসগুলো আজকাল আমরা আমাদের মধ্যে বেশিরভাগই আমরা দেখতে পাই না। তাই আমার একটা অনুরোধ তরুণ প্রজন্মের কাছে, এখন তো তরুণ প্রজন্মের যুগ, তাই না? কি তাই তো? খালি স্লোগান দিলে হবে না, তরুণ প্রজন্মের কাজটা করতে হবে। এই খোকা সাহেব যখন তরুণ ছিলেন তখন ঢাকা শহর কাঁপত, আব্বাস সাহেব যখন তরুণ ছিলেন তখন ঢাকা সাহেব কাঁপত। তোমাদেরও তো কাঁপাতে হবে, তাই না? আর ওনাদের মতো গুণ অর্জন করতে হবে। আমরা কিন্তু মফস্বলের মানুষ, ঢাকার মানুষ নই। ঢাকায় এসে আমরা ওনাদের উপরে নির্ভর করি, কি আব্বাস ভাই ঠিক কিনা? তো এটা হচ্ছে বাস্তবতা। এই জন্যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে বিএনপি নয় শুধু, বাংলাদেশই কিন্তু সংকট অতিক্রম করতে পারেনি। হাসিনা গেছে, হাসিনা যাওয়াতে আপনার বিদেশে সবচেয়ে আনন্দ হয়েছে। যারা বাইরে থাকে, আমার মেয়েও থাকে বাইরে, তো ওরা সব বন্ধু বান্ধবরা মিলে একটা পার্টি করছে। সেই পার্টিতে একটা বিরাট কেক নিয়ে আসছে, কেকের মধ্যে লিখছে হাসিনা পলাইছে। দেখেন এতটা বড় প্রভাব তাদের মধ্যে পড়েছে যে আমরা মুক্ত হয়েছি, আমরা একটা ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছি। আমি সবসময় আপনাদের সঙ্গে যখন কথা বলতাম, আমি বলতাম একটা দানব আমাদের বুকের উপরে পাথর চেপে বসে আছে, তাই না? বলতাম না এই কথা? পাথরটা গেছে, পাথর গেলেও এখনো কিন্তু স্বস্তি নেই। কোথায় যেন আটকা আছি। আটকাটা আছে এখানে যে আমাদের জনগণের সরকার এখনো প্রতিষ্ঠা হয় না। আছে একটা সরকার যাকে আমরা সমর্থন দিয়েছি, এটা হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন না হওয়া পর্যন্ত তারা সরকার চালাবে। আমরা জানি যে 15-16 বছরে আওয়ামী লীগ দেশকে শেষ করে দিয়ে গেল। আজকেও পত্রিকা বেরিয়েছে, খবরটা খুব জরুরি, যে প্রতি বছর
$12 বিলিয়ন $12 পাচার হয়ে গেছে প্রতি বছর, এবং হিসাব করে দেখা যাচ্ছে প্রায় $100 বিলিয়ন পাচার হয়ে গেছে। এর আগে না, আজকে আছে আপনার 12। আচ্ছা, তো এটা যদি হিসাব করা যায় এইভাবে হবে। এই যে আপনার একেবারে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সবচেয়ে বড় ধ্বংস করেছে যে বাংলাদেশের মোরালিটি, মানুষের যে নৈতিকতা, সেটাকে ধ্বংস করে দিয়েছে। যেখানে যাবেন চোর, চোর মানে আওয়ামী লীগের চোর। এই ব্যাংকে যান, বন্দরে যান, অফিসে যান, সব জায়গায় বসে আছে সব চোরেরা, এখনো বসে আছে। আমরা এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এবং একজন বিশিষ্ট সম্মানী ব্যক্তি এটাকে আপনার নেতৃত্ব করছেন, আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেব। ম্যাডাম তাকে খুব শ্রদ্ধা করতেন, আমরাও তাকে খুবই শ্রদ্ধা করি, সারা পৃথিবী করে। তো যেদিন আমরা প্রথমবার আব্বাস ভাই সহ স্ট্যান্ডিং কমিটির মেম্বাররা প্রথমবার যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূসের সাথে দেখা করতে গেলাম, তখন আমরা একটা কথা বলেছিলাম, আমি তাকে বলেছিলাম যে আমরা খুব গর্ব অনুভব করছি যে আপনার মতো একজন মানুষ আজকে বাংলাদেশের এই সংকট উত্তরণের দায়িত্ব নিয়েছেন। আপনার অনেক সুনাম বিশ্বে ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। এই সুনামকে রক্ষা করাই হচ্ছে কিন্তু এখন সবচেয়ে বড় কাজ। আর যে দায়িত্ব আপনার উপরে পড়েছে, সে দায়িত্ব হচ্ছে আপনি বাংলাদেশকে গণতন্ত্রে ফিরিয়ে দেবেন, অর্থাৎ একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দিয়ে সেই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন করে নির্বাচিত পার্লামেন্ট এবং সরকারের হাতে ক্ষমতা দিতে হবে। আমি ক্ষমতার কথাও বলি না, আমি বলি দায়িত্ব দিতে হবে। বারবার এই কথাটা আমি বলছি, কেন বলছি? আজকে একজন, আমি নাম বলবো না, একজন অ্যাডভাইজার, একজন উপদেষ্টা, সম্মানী ব্যক্তি, খুবই সম্মানীয়, তো তিনি কোথায় বক্তৃতা করেছেন, চোখে পড়ল যে তিনি একটা মন্তব্য করেছেন যেটা তার কাছ থেকে আমরা আশা করি না। তিনি বলেছেন রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছে। দিস ইজ ভেরি আনফর্চুনেট, খুব দুর্ভাগ্যজনক কথা। আমরা আশা করি না যে একজন এই মাপের মানুষ তিনি এই ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উৎসুক করি না, আমরা বাংলাদেশকে হাসিনা মুক্ত করার জন্য কাজ করেছি, জীবন দিয়েছি, প্রাণ দিয়েছি, এখন এটাকে গণতন্ত্রের প্রতিষ্ঠা করবার জন্য আমরা দ্রুত করছি। কেন দ্রুত করছি? যত দেরি করবেন তত হাসিনারা আবার ফিরে আসবে, সুযোগ সৃষ্টি হবে। তাই অতি দ্রুত, এখনো বলছি, আবারও বলছি, অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জঞ্জাল যা আছে তা সাফ করে ফেলুন। দায়িত্বটা আপনাদের উপর দেওয়া হয়েছে, আমরা সবসময় কোঅপারেট করছি, আপনারাও কোঅপারেট করেন। পদে পদে আমরা উস্কুস করছি, ক্ষমতায় যেতে চাচ্ছি, এই সমস্ত কথা বলে মানুষের মনকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আমরা তো ক্ষমতায় যেতেই চাই, রাজনৈতিক দল তো করেই, সেই জন্য নির্বাচন করব, ক্ষমতায় যাব, এটার জন্যই তো রাজনীতি করছি, তাই না? সেখানে এই ধরনের কথা বললে সঠিক হবে না। প্রিয় বন্ধুরা, সকলবৃন্দ, আমরা এখানে দাঁড়িয়ে অনেক বক্তৃতা করেছি, আপনারা ওইখানে বসে অনেক শুনেছেন, দীর্ঘ 15 বছর ধরে, তাই না? এবং এর মধ্যে বহুবার জেলে গেছেন, থানায় গেছেন, থানার পুলিশ তাড়া করেছে, এই বাড়িতে সেই বাড়িতে পালিয়ে থেকেছেন, এই পাড়ায় থাকেন, ওই পাড়ায় চলে গেছেন। এই যে এখানে মামুন বসে আছে, তার বাড়ি তছনছ করে দিয়েছে, তার মাকে নিয়ে গেছে থানায়, ভাইকে, বোনকে নিয়ে গেছে থানায়। আমার বিশ্বাস এখানে অনেক নেতা কর্মী আমাদের আছেন, তাদেরকে একই ঘটনা ঘটেছে তাদের, তাই না?
এই যে ত্যাগ তিতিক্ষা, এটাকে এক কথায় তুবড়ি দিয়ে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ৬০ লক্ষ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে। ৬০ লক্ষ মানুষ এই 15 বছর ধরে আদালতের বারান্দায় চলাফেরা করেছে, পারেনি? এখনো করতে হয় আপনাদের। মামলা শেষ হয়েছে সব, এখনো করতে